নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। রাজ্যের গণপিটুনিতে মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের। গত 22শে জুন ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে 23 বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় ও তার 22 বছরের এক বন্ধুও তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রাজ্যের গণপিটুনিতে মৃতদের পরিবারের একজন সদস্যকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের। গত 22শে জুন ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে 23 বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় ও তার 22 বছরের এক বন্ধুও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য, স্কুটি নিয়ে বেড়াতে যাওয়ার সময় জামবনি থানার খাড়খুটাতে কিছুজন অপরিচিত ব্যক্তি তাদের চোর সন্দেহে মারধর করে। জামবনি থানার পুলিশ তাদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় 9 দিনের মাথায় সৌরভ সাউ নামে একজন যুবকের মৃত্যু হয়। এই ঘটনার পর এফআইআর হয় জামবনি থানায়। তদন্তের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর তীব্র রোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনের আধিকারিকদের। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের গণপিটুনির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। পুলিশকে আরও ভালোভাবে সতর্ক করতে হবে। পুলিশের ওপর এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে ওই গণপিটুনির ঘটনায় মৃতের পরিবারের একজনকে সদস্যকে স্পেশাল হোমগার্ড পদে চাকরি ও 2 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে। মৃত ওই যুবকের মা জানিয়েছেন, আমরা খুব খুশি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছি। গতকাল কি প্রশাসনে কি এসেছিল? হ্যাঁ, এসেছিলেন, কয়েকজন পুলিশ প্রশাসন এসেছিলেন আর কি। যে কি বলছেন? যেটা আমরা শুনলাম, আমরা তো বাড়িতে ছিলাম না সেই সময়, শুনেছি যে রাজ্য সরকার কিছু দেওয়ার ব্যবস্থা করেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে হয়তো সেটা নিয়ে কিছুটা পরিবার স্বাবলম্বী হলেও কিন্তু একটা যে আমার দাদা চলে গেল সেটা তো আর পূর্ণ হবে না। সে জায়গায় দাঁড়িয়ে করে দেখতে গেলে আমি দেখবো যে আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, যাতে আর কোনো বোনেরা তার দাদাদেরকে না হারায়। এটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা বাইরে থেকে অবাঙালি লোকজন এসে এখানে জমি ব্যবসা চালাচ্ছে তারা যেন এটা না করে। তাদের যেন বাইরে থেকে ধরুন অবাঙালি যে লোকজন আসছে, যারা প্রমোটার বলুন, সেই সমস্ত লোকজন এসে এখানে জমি ব্যবসা চালাচ্ছে, হয়তো এই কারণের জন্যই হয়তো আমার দাদার প্রাণটা আজ গেল। কারণ আমরা এফআইআর করতে গিয়ে শুনেছিলাম যে কোনো প্রমোটারের হাত রয়েছে এর মধ্যে। আমরা এফআইআর করতে গিয়ে এটাই জেনেছি, ওখান থেকে আমাদেরকে এটাই বলা হয়েছে যে কোনো প্রমোটারের লোকজন মেরেছে। রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে। বেশিরভাগ মানুষ কাজ না থাকলেই বাড়ির মধ্যে গৃহবন্দী, কিন্তু অফিস কলেজের পড়ুয়ারা বেরিয়ে পড়েছেন বৃষ্টিকে মাথায় নিয়ে। সকালবেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চৈতন্যপুর থেকে এক মোটর বাইক আরোহী লরির পিছনে ধাক্কা মেরে স্পটেই মারা গেল। যদিও নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে উপেক্ষা করে ভবানীপুর থানার পুলিশ পৌঁছেছে। বেশিরভাগ মানুষ কাজ না থাকলেই বাড়ির মধ্যে গৃহবন্দী, কিন্তু অফিসে কলেজের পড়ুয়ারা বেরিয়ে পড়েছেন বৃষ্টিকে মাথায় নিয়ে। সকালবেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। চৈতন্যপুর থেকে এক মোটর বাইক আরোহীর লরির পিছনে ধাক্কা মেরে স্পটেই মারা গেল। যদিও নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে উপেক্ষা করে ভবানীপুর থানার পুলিশ পৌঁছেছে। সূত্রের খবর, মৃতদেহ উদ্ধার করে দুর্গাচক মহকুমা হাসপাতালে পাঠালেন। এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। এলাকার মানুষের দাবি, কোটি কোটি টাকা খরচ করে ব্রজলাল চক থেকে চৈতন্যপুর পর্যন্ত সুন্দর রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তার উপরে বালি, চিপস, সিলভার সেন্ট ফেলে ব্যবসা শুরু করেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবৈধ সরকারি জায়গা দখলকারীদের উচ্ছেদ করার অভিযান চলছে, কিন্তু সুন্দর রাস্তার উপরে বালি, ইট, চিপস, সিলভার সেন্ট ফেলে রেখে দেয়, তাদের জন্য কি করবে? এলাকার মানুষের দাবি, পুলিশকে বলেও কোনো কাজ হয়নি। গত কয়েকদিন আগেই ওই এলাকার রাস্তার উপরে সিলভার সেন্ট পড়ে রয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পুলিশকে বলেও কোনো কাজ হয়নি। ওই এলাকায় বালি এবং চিপস পড়ে রয়েছে ড্রেন তৈরির কাছে। এই ড্রেন কে বা কারা তৈরি করছে এলাকার মানুষ জানে না। সরকারি ড্রেন যদি তৈরি করতে হয় তাহলে এত বিলম্ব কেন? রাস্তার উপরে ইট, বালি, চিপস ফেলে রেখে রাস্তাকে সংকুচিত করা হচ্ছে কেন?
স্কুল কলেজের অফিসের লোকরা যাচ্ছেন ওই রাস্তাটি এখন ব্যস্ততম রাস্তা। ওই রাস্তা থেকে একদিকে কলকাতার ডায়মন্ড হারবার, কুকড়াহাটি, অন্যদিকে বিভিন্ন স্কুল কলেজ অফিস যাওয়ার এই ব্যস্ততম রাস্তার উপরে কেন কাঁথি 1 নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাছ সমুদ্র থেকে নিখোঁজ হওয়া 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসা হলো পেটুয়াঘাট মৎস্য বন্দরে। শারীরিক চিকিৎসার জন্য নিয়ে আসে ভর্তি করা হলো কাঁথি মহকুমা হাসপাতালে। কাঁথি 1 নম্বর ব্লকের শৌলা মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাছ সমুদ্র থেকে নিখোঁজ হওয়া 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিয়ে আসা হলো পেটুয়াঘাট মৎস্য বন্দরে। শারীরিক চিকিৎসার জন্য নিয়ে এসে ভর্তি করা হলো কাঁথি মহকুমা হাসপাতালে। মঙ্গলবার ভোর 5টা নাগাদ শৌলা 1 নম্বর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় কৃষ্ণ সারথী নামের একটি ট্রলার। মাছ ধরাতে যাওয়ার সময় বাড়ির লোকজনেরা ফোনে বারংবার যোগাযোগ করেছে তাদের পরিজনদের সাথে। আনুমানিক শেষ যোগাযোগ হয় গতকাল সকাল 10টা পর্যন্ত। তারপর থেকেই ওই মৎস্যজীবীদের পরিবার থেকে ফোন করলে ওপার প্রান্ত থেকে মোবাইলে ভেসে আসে পরিষেবা সীমার বাইরে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে দুপুর 1:30 নাগাদ মোবাইলে সুইচ অফ বলে জানতে পারে পরিবারের লোকজন। তারপর থেকেই উৎকণ্ঠায় ছিল 6টি পরিবার, তৎসহ শৌলা মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা। এই খবর ছড়িয়ে পড়তেই শৌলা 1 নম্বর মৎস্য বন্দর থেকে প্রায় 3 থেকে 4টি ট্রলার পাঠানো হয় খোঁজ খবরের জন্য। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় দেখতে পান একটি ট্রলার ডুবন্ত অবস্থায় রয়েছে। যদিও সেই ট্রলারটিকে শনাক্ত করা গিয়েছিল, তারপরেই তাদের উদ্ধার করা হয় মাঝ সমুদ্র থেকে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। এখন সেখানেই তারা চিকিৎসাধীন। ঠিক আছে ধরো তো গামছা দেবো দিয়ে দাও। নিচে বসা এ আরো বেশি জলের মধ্যে কি করছিল তখন কটা বাজে তাও? এখন বাজে 1:34। এদেরকে আগে নিয়ে যাক, একটু অসুস্থ নাকি এদেরকে আগে নিয়ে যাক, বেশি অসুস্থ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হকারদের পুনর্বাসনের পরিকল্পনা করেছিল মেদিনীপুর পৌরসভা। মহকুমা শাসকের দপ্তরে হকারদের নিয়ে একটি বৈঠকও হয় অতি সম্প্রতি।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হকারদের পুনর্বাসনের পরিকল্পনা করেছিল মেদিনীপুর পৌরসভা। মহকুমা শাসকের দপ্তরে হকারদের নিয়ে একটি বৈঠকও হয় অতি সম্প্রতি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে ফুটপাত দখল করে থাকা দোকান ও গমটিগুলিকে স্থানান্তরিত করা হবে কলেজ মাঠের পাশে ডিআই অফিসের সামনে রাস্তায়। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুরে দোকানগুলিকে সরাতে আসে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সহ পৌর আধিকারিকরা। বেশ কয়েকটি দোকান সরানোর পরেই বাধে বিপত্তি। দোকানদাররা পৌরসভার এই পদক্ষেপে রীতিমতো বাধা সৃষ্টি করে, বচসায় জড়ায় পৌরপ্রধান সহ পৌর আধিকারিকদের সাথে। আর এরপরই কলেজ স্কোয়ারের রাস্তা অবরোধ করে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে দোকানদাররা। ওরা সরো ঢুকো না, এই একটু পিছিয়ে আস। আর এতদিন ধরে তো খাচ্ছি আমরা, করে খাচ্ছিল বলে কি একটা স্কুল কলেজ রাস্তা বন্ধ হয়ে যাবে তোমাদের? হ্যাঁ, সব নিজেরা করে নিবে, সব করে দিতে হবে না। রাস্তাটা তোমাদের হয়ে গেছে, রাস্তা আমাদের তো বলিনি। তখন কেন তুলে নিয়ে তখন 15 বছর পরে কেন তুলছে আমাদেরকে? এটা আপনি আগে দেখুন। ভাই শোন না, ভাই শোন না। পুনর্বাসনই করা হচ্ছে, উচ্ছেদের কোনো ব্যাপারই নেই। কালকে আমাদের অফিসে আমরা সমস্ত হকার যারা এখানে যারা ছিলেন প্রায় 60 জন মতো হবে, প্রত্যেককে আমাদের অফিসে ডাকা হয়েছিল। আমরা মিটিং করেছি, অত্যন্ত সুষ্ঠুভাবে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকের সহমতি নেওয়া হয়েছে এবং এখানে কোনো রকম উচ্ছেদের কোনো ব্যাপারই নেই। যেটা বারবারই বলে আসছি, উচ্ছেদের বিষয় থাকলে বিষয়টা এরকম হতো না, আপনারা জানেনই। আমরা অল্টারনেট জায়গা দেখেছি এবং অল্টারনেট জায়গাতে এটাকে পুরোটাই আমরা পুনর্বাসন করব এবং যতজন আমাদের হকার ভাই আছে তারা প্রত্যেকেই যাতে তাদের স্টল নিয়ে যাতে ওখানে নতুন জায়গাতে তারা সেটেল করতে পারে এবং সেখানে তাদের যেটুকু জল, আলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত তাদের ক্লিয়ার করা, এই সমস্ত যে পরিষেবা সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি দেবে। এই আলোচনাক্রমেই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে এটাকে আমরা শিফট করব, কোনোভাবেই উচ্ছেদের কোনো ব্যাপার নয়, এটা উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই, পুরোটাই আমরা এখান থেকে শিফট করব এবং একদম অ্যাডজাসেন্ট যে জায়গাটা ওটাকে আমরা ফুড জোন হিসেবে কনভার্ট করতে চাইছি।
বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গাতে খাবারের দোকান চলছে এগুলো অনেক রিস্কও হয়ে যায়, নানা রকম ভাবে রিস্ক। শুধুমাত্র যে পথ চলতি মানুষের নানা রকমের সমস্যা তা নয়, যে সমস্ত হকার ভাইরা কাজ করছেন তাদের জন্যও রিস্ক। তাদের আপনারা জানেনই যে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুসও হয়েছিল এক সময়, তার জন্য আমরা চাইছি খুব সুষ্ঠুভাবে একটা সেপারেট একটা জায়গাতে তারা থাকবে। এবং কলকাতায় বিভিন্ন জায়গায় যেমন ফুড জোন করা হয়, সেরকমভাবে আমরা ফুড জোন হিসেবে ভাবছি এবং নানা রকমভাবে বিউটিফিকেশন করা এই জায়গাটাকে সুন্দর করে, এবং যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি টেক আপ করবে, করে তাদেরকে সুন্দরভাবে ওখানে আমরা শিফট করে দেবো। কোনো উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই, এবং সেটা সমস্ত হকার ভাইদের সাথে আলোচনা ক্রমেই হয়েছে। আলোচনা ক্রমেই তারা প্রত্যেকে সহমত প্রকাশ করেছে এবং তারা ওখানে শিফট হবে, সেই মর্মেই কিন্তু আজকের এই দিনটা আমরা নির্ধারণ করেছি এবং সেই হিসাবেই কাজ চলছিল। কিন্তু ম্যাডাম হ্যাঁ, বিক্ষোভে বসলেন, সেটা কি সমস্যা সেটা তো কালকে কোনো সমস্যার কথা তারা বলেননি। যে কটা কথা তারা উঠে এসেছিল তার সমস্তটা আমরা তাদের সাপোর্ট দিয়েছি। যেটা তারা বলে যে হ্যাঁ আমাদের ওখানে একটুখানি জলের ব্যবস্থা করে দিতে হবে, সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি বলে যে হ্যাঁ আমরা জলের কানেকশন করে দেবো, লাইট ওখানটা একটু অন্ধকার আছে লাইট দেওয়ার ব্যবস্থা, তাদের দোকানে দোকানে যে ইলেকট্রিক্যাল পয়েন্টটা সেটাকেও আমরা এনশিওর করব। এভরিডে মিউনিসিপ্যালিটি থেকে ওখানে ক্লিনিং হওয়া, বর্জ্য পদার্থ যেটুকু জমবে সেটা, এবং একটা ট্রেড লাইসেন্সের ব্যাপারেও কিছু ভাবা হবে কিনা মিউনিসিপ্যালিটি সেটাও দেখবে, যাতে তাদের রাস্তার মাঝখানে বসেও না থাকতে হয় বিভিন্ন সময়, তাদেরও অসুবিধা মানুষেরও অসুবিধা, নানা রকম ভাবে যে একটা জ্যাম তৈরি হচ্ছে রাস্তা, এটা একদম হার্ট অফ দ্য টাউন আপনারা জানেনই, ফলে এইখানটায় পরিষ্কার পরিচ্ছন্নতাও মেনটেন হয় এবং মানুষজন যাতে হকার ভাইরা তারা বসে এবং মানুষজন খাওয়া দাওয়া করা বা ঘোরা যে ব্যাপারটা সবটাই যাতে হয়। মানে এটা কি গোটা শহর জুড়েই হবে? যেখানে যেখানে আমরা অল্টারনেট জায়গা পাচ্ছি সেখান থেকেই আমরা কাজগুলো শুরু করব। সব জায়গায় অল্টারনেট জায়গা তো আমরা এক্ষুনি আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু এই জায়গাটা আমরা অল্টারনেট জায়গা আইডেন্টিফাই করে ফেলেছি, তার রেসপেক্টেই কিন্তু এখানে আমরা কাজটা শুরু করেছিলাম সবার আগে। ম্যাডাম, শহরে সরকারি জায়গা যেগুলো জবরদখল হয়ে আছে সেগুলো আপনারা সরাচ্ছেন মানুষকে। মেদিনীপুর শহরেরই 24 নম্বর ওয়ার্ডের প্যারামেডিক্যালের পাশে একটা ব্যাপক পরিমাণ সরকারি জায়গা ঘিরে প্রচুর ঘরবাড়ি হয়ে আছে, যেখানে তৃণমূল নেতা থেকে শুরু করে ডাক্তার পুলিশ অনেকেই আছে। এই বিষয়টা নিয়ে কি ভাবছে প্রশাসন? শুনুন, প্রত্যেক যেগুলোই এরকম ভাবে নোটেড, যেমন এই কথাটা আপনার থেকে আমি জানতে পারলাম, অনেক জায়গাগুলো নোটেড অলরেডি আছে, সেগুলো তার মতো করে অ্যাকশন নেওয়া হচ্ছে। 24 নম্বর ওয়ার্ডের যে কথাটা বললেন এটা আমি খবর নিচ্ছি এবং যেটা আইন মোতাবেক যেগুলো হওয়ার দরকার সেগুলো কিন্তু হবে। কোনো কথা শুনবো না, আমরা এখানে থাকবো যতক্ষণ না কিছু হবে, লিখিত ছাড়া কথা শুনবো না। তখন আমাদের করেনি, এখন বলছে করে, এখন করে খাবো কি আমরা? আমরা যাবো কোথায়? আমরা বলছি রাস্তায় বসে হরচল বললে উঠে বললে উঠে এলো। আমরা চাইছি আমাদের এখানে পাকাপুকি ব্যবস্থা করে দিই, স্টল করে দিকে আমরা চলে যাবো, আমাদের স্টল করে দিকে আমরা চলে যাবো, আমাদেরকে স্টল করে দিকে আমরা চলে যাবো। আজকে কি হচ্ছে? আজকে আমাদের মেদিনীপুর কলেজ রোডের সামনে যারা কলেজের স্কুলের কাছে যারা ফুটপাতে এখানে ব্যবসা করছেন তাদেরকে নিয়ে মিটিং হয়েছিল গতকাল এসডিও চেম্বারে। সেখানে ঠিক হয়েছে যে ওনারা থাকবেন, আমরা সবাই মিলে থেকে আমরা একটা অল্টারনেটিভ জায়গা দিয়েছি, সেখানে আলো জল এবং ওদের অস্থায়ী ট্রেড লাইসেন্স সবই আমরা করে দিচ্ছি, সেখানে শিফট করবে, নিজেরাই সেখানে লিখে দিয়ে এলো। সেই মতন আজকে কাজ শুরু হয়েছে। কিছু গুমটি সরেছে, কিছু গুমটি নিজেরা সরেছে, বাকি কিছু লোক তারা করতে বাধা দিচ্ছে এবং হকার্স ইউনিয়ন থেকেও তারাও ছিল, এখানকার যত দোকানদার তারা ছিলেন, থেকে এই সমাধান হয়েছে যে অল্টারনেটিভ তাদের পুনর্বাসন দেয়া হলে তারা সরে যাবে। তো আমরা সেটাই করে দিয়েছি। এখন বলছে যে না আমরা যাব না, দাবি সে ওরাই বলতে পারবে। তাহলে কি এই প্রক্রিয়াটাকে মানে এখন সেটা এসডিও আসছে, এসডিও যা বলার বলবে। লোকসভা পরাজয়ের পর বিভিন্ন জায়গায় নিজের কাছের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা এবং কর্মী বৈঠক করছেন দিলীপ ঘোষ। বুধবার দীঘা থেকে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে আসেন দিলীপ ঘোষ। লোকসভা পরাজয়ের পর বিভিন্ন জায়গায় নিজের কাছের কর্মী সমর্থকদের সাথে দেখা এবং কর্মী বৈঠক করছেন দিলীপ ঘোষ। বুধবার দীঘা থেকে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে আসেন দিলীপ ঘোষ।
কয়েকজন কার্যকর্তাকে নিয়ে বৈঠক করেন তিনি। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বা কোনো বিধায়ক বা নবনির্বাচিত সাংসদ। বৈঠকে দেখা গেল না শুভেন্দু ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতৃত্বকে। তবে বিজেপির সূত্রের খবর, এটি অত্যন্ত দিলীপ ঘোষের নিজের কর্মসূচি, দলের কর্মসূচি নয়। সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেনি দিলীপ ঘোষ। আমাদের মতো সমস্ত কার্যকর্তার সঙ্গে দীর্ঘদিন ওনার দেখা হয়নি, সেই জন্য উনি এসেছিলেন। জাস্ট সবার মধ্যে একটু আলাপ আলোচনা, এই পর্যন্ত। কি বার্তা দিল আপনাদের? সবাই আমরা অনুপ্রেরণা পেলাম আগামী দিন পথ চলা। দলীয়ভাবে কি বার্তা দিলেন? দলীয়ভাবে কোনো আলোচনা হয় না, কারণ এটা দলীয় কোনো প্রোগ্রাম নয়। আজকের এই মিটিংয়ে যারা জেলা সভাপতি, জেলার যারা পদাধিকারী, তাদের এটা পার্টির কোনো বৈঠক নয়, এটা ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্যই আনা, এবং উনি এসেছিলেন। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে যারা দিলীপ দাকে অনুপ্রেরণা বলে ভাবে তারা সবাই এসেছে। পূর্ব মেদিনীপুর নিয়ে কিছু বললেন না? কোনো রাজনৈতিক কোনো কিছু বিষয় উনি কিছুই বলেন, শুধু ভালো মন্দ এইটুকুনি কথা বলেছে। আগামী দিনে কি আপনারা দিলীপ বাবুর সাথেই থাকবেন? এরকম কোনো বিষয় না, আমরা বিজেপি করি, বিজেপির সঙ্গেই আছি। বিজেপির বেশ কিছু জেলা নেতৃত্ব বলছেন যে তারা এই আজকের এই মিটিংটি উপর নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন, তারা ডাক পাননি। কে কি বলছে এসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি আর জানাও নি, ওটা আপনি বলেছেন। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র মাইতি। হলদিয়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুরে রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। হলদিয়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুরে রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3রা জুন রামকি কারখানার হেডকোয়ার্টার হায়দ্রাবাদে হলদিয়ার একজন পরিযায়ী শ্রমিক কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। ওই শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে হলদিয়ার রামকি কারখানায় কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু মৃত্যুর পর 1 মাস কেটে গেলেও ক্ষতিপূরণ এবং কর্মসংস্থান কোনোটাই পায়নি মৃত শ্রমিকের পরিবার। শ্রমিক মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবিতে বুধবার সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকের পরিবার ও গ্রামবাসীরা। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। প্রত্যেকবারের মতো 2024-এও 21শে জুলাই ধর্মতলায় পালিত হবে শহীদ দিবস। শহীদ দিবসের আগে প্রত্যেকটি জেলাতে রাজ্য স্তরের নেতৃত্ব গিয়ে প্রস্তুতি বৈঠক সারছেন। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল ও মেদিনীপুর 2 সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। প্রত্যেকবারের মতো 2024-এও 21শে জুলাই ধর্মতলায় পালিত হবে শহীদ দিবস। শহীদ দিবসের আগে প্রত্যেকটি জেলাতে রাজ্য স্তরের নেতৃত্ব গিয়ে প্রস্তুতি বৈঠক সারছেন। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল ও মেদিনীপুর 2 সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী। তিনি বলেন, এই মেদিনীপুর শহীদদের মাটি। আজকে যারা এই সভাতে রয়েছেন তাদের বেশিরভাগ মানুষই ধর্মতলায় যেদিন 21শে জুলাইয়ের মর্মান্তিক ঘটনাটি হয়েছিল সেদিন উপস্থিত ছিলেন। তাই বিশেষভাবে মেদিনীপুরের মানুষকে বলার কিছু নেই, এনারা সবই জানেন। যখন এই ঘটনা ঘটেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। প্রস্তুতি বৈঠকের পর মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন, 21শে জুলাইয়ের স্মরণ সভায় জেলা থেকে যাওয়ার জন্য বিশেষ প্রস্তুতি বৈঠক হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দল থেকে যারা দলের সঙ্গে গাদ্দারি করছেন তাদের কাউকে ছাড়া হবে না। এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, বিধায়ক এবং ব্লক সভাপতিরা। মানুষের কাছে বলার কিছু নেই, বিশেষ করে মেদিনীপুর জেলাতে তার দীর্ঘ আন্দোলনের একটা বড় অংশ জড়িয়ে আছে এই মেদিনীপুর জেলাকে, অবিভক্ত মেদিনীপুর জেলাকে সামনে রেখে।
তো সেই আন্দোলন যখন 21শে জুলাই হয়েছে, আজও যারা সবাই আছেন তার 90% মানুষ সেদিনকার উপস্থিত ছিলেন কলকাতা।